ক্লাসে আমরা ল্যাটিস এনার্জি নিয়ে আলোচনা করেছি। আজকের ক্লাসে প্রথমে আলোচনা করব কোঅর্ডিনেশন নাম্বার নিয়ে। দেখো, কোনো আয়নীয় যৌগ যখন গঠিত হয়, সেই আয়নীয় যৌগটা সবথেকে সুস্থিত হওয়ার জন্য তার মধ্যে উপস্থিত ক্যাটায়ন এবং অ্যানায়নগুলো কতগুলো নির্দিষ্ট জ্যামিতিক আকৃতিতে বিন্যস্ত হয়ে কেলাস গঠন করে। আর এই কেলাসের আকৃতি নির্ভর করে আয়নগুলোর চার্জের মান এবং ক্যাটায়ন ও অ্যানায়নের ব্যাসার্ধের অনুপাতের উপর। এবার দেখে নেওয়া যাক কোঅর্ডিনেশন সংখ্যা কাকে বলে। আয়নীয় যৌগের কেলাসে একটি নির্দিষ্ট আয়নের চতুর্দিকে ন্যূনতম সম দূরত্বে অবস্থানকারী বিপরীত আধানযুক্ত আয়নের সংখ্যাকে ওই নির্দিষ্ট আয়নটির স্ববর্গাঙ্ক বা কোঅর্ডিনেশন সংখ্যা বলে। এবার দেখো, r প্লাস বাই r মাইনাস, এটা হচ্ছে রেডিয়াস রেশিও, ক্যাটায়নের ব্যাসার্ধ বাই অ্যানায়নের ব্যাসার্ধ। এটা যখন 0 থেকে 0.155 এর মধ্যে থাকে তখন কোঅর্ডিনেশন নাম্বার 2। আর কেলাসের গঠন লিনিয়ার বা রৈখিক। এই রেশিওটা যখন 0.155 থেকে 0.225 এর মধ্যে হবে তখন কোঅর্ডিনেশন নাম্বার 3। স্ট্রাকচার হচ্ছে ট্রায়াঙ্গুলার বা ত্রিভুজাকার। 0.225 থেকে 0.414 এর মধ্যে রেডিয়াস রেশিও হলে কোঅর্ডিনেশন নাম্বার 4। আর কেলাসের গঠন হচ্ছে টেট্রাহেড্রাল বা চতুস্তরকীয়। 0.414 থেকে 0.732 এর মধ্যে রেডিয়াস রেশিও থাকলে কোঅর্ডিনেশন নাম্বার 6 এবং স্ট্রাকচার হচ্ছে অক্টাহেড্রাল বা অষ্টতরকীয়। এবং রেডিয়াস রেশিও যখন 0.732 থেকে 1 এর মধ্যে তখন কোঅর্ডিনেশন নাম্বার 8। আর কেলাসের গঠন হচ্ছে কিউবিক বা ঘনকাকার। তাহলে আমরা দেখলাম যে রেডিয়াস রেশিওর উপরে কেলাসের গঠনটা এভাবে নির্ভর করছে। এবার কয়েকটা एग्जांपल দেখা যাক। যেমন ধরো জিঙ্ক সালফাইড, এখানে R of Zn2+ বাই R of S2-, মানে ক্যাটায়নের ব্যাসার্ধ বাই অ্যানায়নের ব্যাসার্ধ, এই অনুপাতটা হচ্ছে 0.40। তার মানে এটা কোন রেঞ্জে রয়েছে? এটা রয়েছে 0.225 থেকে 0.414 এর মধ্যে। এই কেলাসের ক্ষেত্রে দেখা যায় যে প্রত্যেকটা জিঙ্ক 2+ আয়নকে ঘিরে 4টে S2- পরিবেষ্টিত থাকে এবং প্রত্যেকটা S2- কে ঘিরে 4টে জিঙ্ক 2+ আয়ন পরিবেষ্টিত থাকে এবং এর ক্ষেত্রে কোঅর্ডিনেশন নাম্বার 4। আর কেলাসের গঠনটা হচ্ছে টেট্রাহেড্রাল বা চতুস্তরকীয়। আরেকটা উদাহরণ দেখে নেওয়া যাক। যেমন এই NaCl এর কেলাসের গঠনটা এখানে দেখিয়েছি, RNa+ বাই RCl-, এটা 0.525। তার মানে এটা এই রেঞ্জে আসছে, যেটা 0.414 থেকে 0.732 এর মধ্যে। এর ক্ষেত্রে দেখা যায় প্রত্যেকটা Na+ কে ঘিরে 6টা Cl- আয়ন পরিবেষ্টিত থাকে এবং প্রত্যেকটা Cl- আয়নকে ঘিরে 6টা Na+ আয়ন পরিবেষ্টিত থাকে। আর এই কেলাসের গঠনটা এরকম হয় এবং এই বিন্যাসটাকে বলা হয় 6-6 কোঅর্ডিনেশন এবং এর ক্ষেত্রে কোঅর্ডিনেশন নাম্বার 6 আর গঠনটা হচ্ছে অক্টাহেড্রাল বা অষ্টতরকীয়। আরেকটা উদাহরণ দেখা যাক, সিজিয়াম ক্লোরাইড। এখানে R of Cesium+ বাই R of Cl-, এই রেশিওটা হচ্ছে 0.933। তার মানে এটা 0.732 এর থেকে বেশি এবং 1 এর থেকে কম। এক্ষেত্রে প্রত্যেকটা Cesium+ আয়নকে ঘিরে 8টা Cl- পরিবেষ্টিত থাকে এবং প্রত্যেকটা Cl- আয়নকে ঘিরে 8টা Cesium+ আয়ন পরিবেষ্টিত থাকে। এর ক্ষেত্রে কোঅর্ডিনেশন নাম্বার 8 এবং স্ট্রাকচারটা কিউবিক বা ঘনকাকার হয়। তাহলে আমরা দেখলাম যে R+ বাই R-, এই রেডিয়াস রেশিওর উপরে কেলাসের গঠনাকৃতি নির্ভর করছে। কিভাবে নির্ভর করছে সেটা আরেকটা উদাহরণের সাহায্যে দেখা যাক। দেখো, ধরা যাক এটা একটা সুস্থায়ী অষ্টতলকীয় কেলাসের গঠন যেখানে কোঅর্ডিনেশন নাম্বার হচ্ছে 6।
এবং একটা ক্যাটায়নকে 6টা অ্যানায়ন পরিবেষ্টিত করে আছে। ছবিতে 4টে অ্যানায়ন দেখানো হয়েছে, বাকি দুটো অ্যানায়ন উপর নিচে লম্বভাবে আছে, যেটা এই ছবিতে দেখানো হয়নি। এবারে যদি ক্যাটায়নের আকার ছোট হয়ে যায় তাহলে R প্লাসটা কমে যায়। R প্লাস কমে গেলে R প্লাস বাই R মাইনাসের মানটাও হ্রাস পাবে এবং এর ফলে কি হবে, এখানে দেখো ক্যাটায়নের আকার ছোট হয়ে যাওয়ার ফলে অ্যানায়নগুলো আর ক্যাটায়নের সংস্পর্শে নেই, কিন্তু অ্যানায়নগুলো পরস্পরের সঙ্গে স্পর্শ করে রয়েছে, ফলে অ্যানায়নগুলোর মধ্যে একটা বিকর্ষণ বল কাজ করবে এবং এই আগের মতো ক্যাটায়ন আর অ্যানায়নগুলোকে তীব্রভাবে আকর্ষণ করবে না। এর ফলে স্থায়িত্ব অর্জনের জন্য এর কোঅর্ডিনেশন নাম্বার 6 থেকে 4 হয়ে যাবে এবং সুস্থায়ী অষ্টতলকীয় গঠনটা অস্থায়ী হয়ে যাবে এবং একটা চতুস্তলকীয় গঠন দেখা যাবে। আবার যদি R প্লাসটা বেশি হয়, মানে ক্যাটায়নের আকার যদি বড় হয়ে যায়, তাহলে R প্লাস বাই R মাইনাস এর মানটাও বেশি হবে। এক্ষেত্রে দেখো প্রত্যেকটা অ্যানায়ন ক্যাটায়নের সংস্পর্শে আছে, কিন্তু অ্যানায়নগুলো পরস্পরের সংস্পর্শে নেই। এক্ষেত্রে দেখা যাবে স্থায়িত্ব অর্জনের জন্য আরো বেশি অ্যানায়ন ক্যাটায়নের চারদিকে আসবে এবং এখানে কোঅর্ডিনেশন নাম্বার বেড়ে 8 হয়ে যাবে আর সুস্থায়ী অষ্টতলকীয় গঠনটা অস্থায়ী হয়ে পড়বে এবং একটা ঘনকাকার আকৃতি দেখা যায়। তাহলে আমরা দেখলাম যে রেডিয়াস রেশিও R প্লাস বাই R মাইনাসের মানের উপরে কিভাবে একটা কেলাসের গঠনাকৃতি নির্ভর করছে। এবার আমরা দ্রাবকায়ন শক্তি বা সলভেশন এনার্জি নিয়ে আলোচনা করব। কোনো আয়নীয় যৌগকে যদি ধ্রুবীয় দ্রাবক বা পোলার সলভেন্টে যোগ করা হয় তাহলে কি ঘটে? দেখো পোলার সলভেন্টে দুটো পার্ট থাকে, একটা হচ্ছে পজিটিভ পোল আর একটা হচ্ছে নেগেটিভ পোল। আর আয়নীয় যৌগেরও দুটো পার্ট থাকে, একটা ক্যাটায়নিক পার্ট আর একটা অ্যানায়নিক পার্ট। তাহলে কোনো আয়নীয় যৌগকে যদি পোলার সলভেন্ট বা ধ্রুবীয় দ্রাবকে যোগ করা হয় তাহলে সেই দ্রাবকের নেগেটিভ পোল আয়নীয় যৌগের ক্যাটায়নকে আকর্ষণ করে এবং সেই দ্রাবকের পজিটিভ পোল আয়নীয় যৌগের অ্যানায়নকে আকর্ষণ করে। এর ফলে ক্যাটায়ন এবং অ্যানায়নের মধ্যে স্থির তাড়িতিক আকর্ষণ বল অনেক দুর্বল হয়ে পড়ে। তাহলে ধ্রুবীয় দ্রাবক অণুর আকর্ষণ শক্তি যদি আয়নীয় যৌগের চালক শক্তির থেকে বেশি হয়, সেক্ষেত্রে কেলাস মধ্যস্থিত আয়নগুলো কেলাস চালক থেকে বিচ্ছিন্ন হয়ে দ্রাবকের মধ্যে ছড়িয়ে পড়ে। উদাহরণের সাহায্যে দেখা যায়, দেখো NaCl সোডিয়াম ক্লোরাইডকে জলে যোগ করা হলে কি ঘটে। এটা হচ্ছে NaCl কেলাসের গঠন। আমরা একটু আগেই আলোচনা করেছি যে NaCl এর কেলাসে প্রত্যেকটা Na+ 6টা Cl- আয়ন দ্বারা পরিবেষ্টিত থাকে এবং প্রত্যেকটা Cl- আয়ন 6টা Na+ আয়ন দ্বারা পরিবেষ্টিত থাকে। যখন NaCl কে জলে যোগ করা হয় তখন NaCl এর মধ্যে উপস্থিত Na+ এবং Cl- আয়নগুলো 6টা করে জলের অণু দ্বারা পরিবেষ্টিত হয় এবং জল যোজিত বা হাইড্রেটেড আয়ন উৎপন্ন করে সুস্থিত হয়। এই প্রক্রিয়াকেই বলা হয় সলভেশন বা দ্রাবকায়ন এবং এই প্রক্রিয়ায় যে শক্তি নির্গত হয় তাকে বলা হয় সলভেশন এনার্জি বা দ্রাবকায়ন শক্তি। দেখো এটা হচ্ছে NaCl এর কেলাস, এখানে Na+ এবং Cl- আয়ন রয়েছে। Cl- আয়নটা হচ্ছে কেলাসের অ্যানায়নিক পার্ট। তাহলে পোলার সলভেন্ট মানে জলের পজিটিভ পোল এই অ্যানায়নিক পার্টকে আকর্ষণ করবে এবং জলের নেগেটিভ পোল ক্যাটায়নকে আকর্ষণ করবে। এগুলো ক্লোরিন দেখানো হয়েছে। তাহলে এই Cl- কে আকর্ষণ করবে জলের অণু পজিটিভ পার্ট আর Na+ কে আকর্ষণ করবে জলের অণু নেগেটিভ পার্ট এবং এর ফলে জল যোজিত আয়ন উৎপন্ন হবে। আর এই প্রক্রিয়ায় যে শক্তি নির্গত হয় সেটাকেই বলা হয় দ্রাবকায়ন শক্তি বা সলভেশন এনার্জি। এবার আমরা দেখব যে দ্রাবকায়ন শক্তি কোন কোন বিষয়ের উপর নির্ভর করে। দেখো দ্রাবকের ডাইইলেকট্রিক কনস্ট্যান্ট বা পরাবৈদ্যুতিক
বৈদ্যুতিক ধ্রুবকের উপরে দ্রাবকায়ন শক্তি নির্ভর করে। কোনো মাধ্যমে ডাইইলেকট্রিক কনস্ট্যান্ট যদি বেশি হয় তাহলে ওই মাধ্যমে আয়নীয় যৌগের ক্যাটায়ন আর অ্যানায়নের মধ্যে আকর্ষণ বল অনেক কম হয়। এর ফলে আয়নীয় যৌগের কেলাসটা সহজেই ভেঙে যায় এবং সেটা ওই মাধ্যমে দ্রবীভূত হয়। তাহলে আমরা দেখলাম যে কোনো আয়নীয় দ্রাব পদার্থ কোনো ধ্রুবীয় দ্রাবকে দ্রবীভূত হবে কিনা সেটা নির্ভর করে ওই আয়নীয় দ্রাব পদার্থটির জারক শক্তি এবং দ্রাবকায়ন শক্তির উপর। del H solution equals to del H solvation minus del H lattice। এখানে del H সলিউশন হচ্ছে দ্রবীভবন এনথালপি, del H সলভেশন হচ্ছে দ্রাবকায়ন এনথালপি, আর del H ল্যাটিস হচ্ছে ল্যাটিস এনথালপি। তাহলে কোনো আয়নীয় যৌগের দ্রাবকায়ন শক্তি যদি ল্যাটিস শক্তির থেকে বেশি হয় তাহলে সেই আয়নীয় যৌগটা ওই বিশেষ দ্রাবকে দ্রবীভূত হবে, আর যদি দ্রাবকায়ন শক্তি ল্যাটিস শক্তির থেকে কম হয় তাহলে সেটা দ্রবীভূত হবে না। যেমন একটা উদাহরণ দিয়ে দেখাচ্ছি, দেখো CaF2 জলে অদ্রাব্য কিন্তু CaCl2 জলে দ্রাব্য। এর কারণ কি? কারণ CaF2 এর জারক শক্তি এর উপাদান আয়নগুলোর দ্রাবকায়ন শক্তির থেকে অনেক বেশি, সেজন্য ওর আয়নীয় কেলাসটা সহজে ভেঙে যায় না এবং ওটা জলে দ্রবীভূত হয় না। কিন্তু CaCl2 এর ক্ষেত্রে এর দ্রাবকায়ন শক্তি ল্যাটিস শক্তির তুলনায় অনেক বেশি, সেজন্য এটা সহজেই জলে দ্রবীভূত হয়। এভাবে আয়নীয় যৌগগুলো কোনো ধ্রুবীয় দ্রাবকে দ্রবীভূত হয়, কিন্তু কোনো অধ্রুবীয় দ্রাবক অর্থাৎ নন পোলার সলভেন্টে এরা দ্রবীভূত হয় না, কারণ নন পোলার সলভেন্টে এই আয়নীয় যৌগগুলোর দ্রাবকায়ন সম্ভব নয়। এবার দেখো কার্যকরী আধান বা ফর্মাল চার্জ কাকে বলে। দেখো কোনো একটি লুইস গঠনাকৃতিতে কোনো পরমাণু অন্যান্য পরমাণুর সঙ্গে বন্ধনে আবদ্ধ ইলেকট্রন জোড়কে নিজেদের মধ্যে সমভাবে ব্যবহারের ফলে এবং নিঃসঙ্গ ইলেকট্রন জোড়কে সম্পূর্ণরূপে নিজের অধিকারে রাখার ফলে ওই পরমাণুটির উপর যে পরিমাণ আপাত আধানের সৃষ্টি হয় তাকে ওই পরমাণুটির কার্যকরী আধান বা ফর্মাল চার্জ বলে। ফর্মাল চার্জ বা কার্যকরী আধান সমান পরমাণুটির যোজক ইলেকট্রন সংখ্যা মাইনাস নিঃসঙ্গ ইলেকট্রন জোড়ের মোট ইলেকট্রন সংখ্যা মাইনাস হাফ ইনটু বন্ধন জোড়ের মোট ইলেকট্রন সংখ্যা। যদি ফর্মাল চার্জকে QF এভাবে লিখি তাহলে QF সমান পরমাণুটির যোজক ইলেকট্রন সংখ্যা অর্থাৎ ভ্যালেন্স শেলে যতগুলো ইলেকট্রন আছে সেটাকে NVS এইভাবে লিখছি, মাইনাস নিঃসঙ্গ জোড়ের ইলেকট্রন সংখ্যা অর্থাৎ লোন পেয়ার এটাকে NLP এভাবে লিখছি, মাইনাস হাফ ইনটু বন্ধন জোড়ের মোট ইলেকট্রন সংখ্যা এটাকে লিখছি NBP মানে বন্ড পেয়ার। তাহলে আমরা এটাকে এভাবে লিখলাম QF equals to NVS minus ব্র্যাকেটে NLP plus half NBP। এটার মাধ্যমে আমরা ফর্মাল চার্জ ক্যালকুলেট করব। এবার কয়েকটা উদাহরণ দেখা যাক। দেখো প্রথমে আমরা SOCl2 এর ক্ষেত্রে সালফার, অক্সিজেন এবং ক্লোরিনের ফর্মাল চার্জ বের করব। প্রথমে আমরা লুইস স্ট্রাকচারটা আঁকছি। এবার সালফার পরমাণুর ক্ষেত্রে, অক্সিজেন পরমাণুর ক্ষেত্রে এবং ক্লোরিন পরমাণুর ক্ষেত্রে আমরা কার্যকরী আধান বা ফর্মাল চার্জ ক্যালকুলেট করব। তাহলে ইকুয়েশনটা ছিল QF equals to NVS minus NLP plus half
NBP। প্রথমে আমরা সালফার পরমাণু ফর্মাল চার্জ ক্যালকুলেট করব। QF ইকুয়ালস টু, দেখো সালফারের ক্ষেত্রে সর্ববহিস্থ কক্ষে 3s2 3p4 অর্থাৎ 6খানা ইলেকট্রন আছে। তাহলে NVS এর জায়গায় আমরা লিখব 6টা, কারণ NVS টা হচ্ছে ভ্যালেন্স শেলে যতগুলো ইলেকট্রন থাকবে সেটা লিখব, মাইনাস n অফ লোন পেয়ার মানে নিঃসঙ্গ জোড়ে মোট যতগুলো ইলেকট্রন রয়েছে। সালফারের ক্ষেত্রে দুটো ইলেকট্রন রয়েছে, তাহলে 2 প্লাস হাফ ইনটু বন্ধন জোড়ে মোট যতগুলো ইলেকট্রন রয়েছে। এখানে কটা বন্ড আছে? 1 2 3 4, চারটে বন্ডে 4 দুগুণে 8টা ইলেকট্রন আছে, ইনটু 8। তাহলে এখান থেকে আমরা পাবো 6 মাইনাস 2 প্লাস 4 ইকুয়ালস টু 6 মাইনাস 6 ইকুয়ালস টু 0। তাহলে এই অণুটাতে সালফার পরমাণুর ফর্মাল চার্জ 0। এবারে অক্সিজেন পরমাণু ফর্মাল চার্জ ক্যালকুলেট করব। QF সমান, অক্সিজেনের ক্ষেত্রেও সর্ববহিস্থ কক্ষে 6টা ইলেকট্রন থাকে, 2s2 2p4। তাহলে এখানে 6 মাইনাস লোন পেয়ারে কটা ইলেকট্রন রয়েছে? 1 2 3 4, 4 প্লাস হাফ ইনটু বন্ড পেয়ারে কটা ইলেকট্রন রয়েছে? দুটো বন্ড 4টে ইলেকট্রন, ইনটু 4। তাহলে এটা সমান 6 মাইনাস 4 প্লাস 2 সমান 6 মাইনাস 6 ইকুয়ালস টু 0। তাহলে অক্সিজেন পরমাণুর ক্ষেত্রে ফর্মাল চার্জ 0। এবার ক্লোরিন পরমাণু ফর্মাল চার্জ ক্যালকুলেট করব। QF সমান, ক্লোরিনের ক্ষেত্রে 3s2 3p5 অর্থাৎ ভ্যালেন্স শেলে 7খানা ইলেকট্রন রয়েছে। তাহলে NVS এর জায়গায় 7 মাইনাস লোন পেয়ার কটা রয়েছে? লোন পেয়ারে মোট ইলেকট্রন রয়েছে 1 2 3 4 5 6, 6টা, প্লাস হাফ ইনটু বন্ড পেয়ারে মোট ইলেকট্রন কটা রয়েছে? একটা বন্ড মানে দুটো ইলেকট্রন, ইনটু 2 সমান 7 মাইনাস 6 প্লাস 1 7। তাহলে 7 মাইনাস 7 ইকুয়ালস টু 0। তাহলে আমরা দেখলাম SOCl2 এই অণুটার ক্ষেত্রে সালফার, অক্সিজেন, ক্লোরিন এদের প্রত্যেকটা পরমাণুর ক্ষেত্রে ফর্মাল চার্জ বেরিয়েছে 0। নেক্সট উদাহরণটা দেখো, NH4+। এর স্ট্রাকচারটা আঁকছি। এখানে নাইট্রোজেন পরমাণু ফর্মাল চার্জ ক্যালকুলেট করব। QF সমান, নাইট্রোজেনের ক্ষেত্রে 2s2 2p3 অর্থাৎ ভ্যালেন্স শেলে মোট 5টা ইলেকট্রন আছে। তাহলে 5 মাইনাস লোন পেয়ার এখানে একটাও নেই, 0 প্লাস হাফ ইনটু বন্ড পেয়ারে মোট কটা ইলেকট্রন আছে? 4টে বন্ড, 4 দুগুণে 8টা ইলেকট্রন, সমান 5 মাইনাস 4 ইকুয়ালস টু প্লাস 1। তাহলে NH4+ এ নাইট্রোজেন পরমাণুর ফর্মাল চার্জ +1। আর প্রত্যেকটা হাইড্রোজেন পরমাণুর একই হবে। আমি হাইড্রোজেন পরমাণুর জন্য ফর্মাল চার্জ ক্যালকুলেট করছি। QF সমান, হাইড্রোজেনের ক্ষেত্রে একটা ইলেকট্রন 1 মাইনাস কোনো লোন পেয়ার নেই 0 প্লাস একটা বন্ড দুটো ইলেকট্রন, ইনটু 2 হাফ ইনটু 2 সমান 1 মাইনাস 1 ইকুয়ালস টু 0। তাহলে প্রত্যেকটা হাইড্রোজেনের ক্ষেত্রে ফর্মাল চার্জ 0। এবার দেখো O3 আর CO3 2- এই উদাহরণ দুটো দেখে নেব কি করে ফর্মাল চার্জ বের করব। O3 এর লুইস স্ট্রাকচারটা আঁকা আছে। এখানে প্রত্যেকটা অক্সিজেনকে আমি নাম্বারিং করছি, কারণ প্রত্যেকটা অক্সিজেনের ক্ষেত্রে ফর্মাল চার্জ ক্যালকুলেট করব। এই অক্সিজেনটা যদি নাম্বার 1, এটা নাম্বার 2 আর এটা ধরা যাক নাম্বার 3। তাহলে নাম্বার 1 অক্সিজেন পরমাণুর ক্ষেত্রে QF সমান, অক্সিজেনের ক্ষেত্রে যোজন কক্ষে 6খানা ইলেকট্রন থাকে। তাহলে 6 মাইনাস লোন পেয়ার, এখানে লোন পেয়ারে 2খানা ইলেকট্রন রয়েছে, প্লাস হাফ ইনটু বন্ড পেয়ারে কটা ইলেকট্রন আছে? 1 2 3, 3টে বন্ড, তাহলে 6টা ইলেকট্রন,
তাহলে 6 মাইনাস 2 প্লাস 3 সমান প্লাস 1। তাহলে 1 নম্বর অক্সিজেনের ফর্মাল চার্জ আমরা পেলাম প্লাস 1। এবার 2 নম্বর অক্সিজেন পরমাণু ফর্মাল চার্জ ক্যালকুলেট করব। QF সমান 6 মাইনাস 1 2 3 4, লোন পেয়ারে 4টি ইলেকট্রন আছে, প্লাস হাফ ইনটু দুটো বন্ড মানে 4টি ইলেকট্রন। তাহলে 6 মাইনাস 4 প্লাস 2 সমান 0। তাহলে 2 নম্বর অক্সিজেনের ফর্মাল চার্জ পেলাম 0। আর 3 নম্বর অক্সিজেন পরমাণুর ফর্মাল চার্জ QF সমান 6 মাইনাস, এখানে লোন পেয়ারে 1 2 3 4 5 6 6টা ইলেকট্রন রয়েছে, আর বন্ড পেয়ারে একটাই বন্ড, তার মানে দুটো ইলেকট্রন রয়েছে। তাহলে 6 মাইনাস 6 প্লাস 1 সমান -1। তাহলে 3 নম্বর অক্সিজেনের ফর্মাল চার্জ -1। তাহলে আমরা O3 এর ক্ষেত্রে তিনটে অক্সিজেনেরই ফর্মাল চার্জ বা কার্যকরী আধান ক্যালকুলেট করলাম। এবার দেখো CO3 2- এরও লুইস স্ট্রাকচারটা এখানে দেখানো হয়েছে। এবার আমরা কার্বন পরমাণুর ফর্মাল চার্জ বের করব। কার্বন পরমাণুর ক্ষেত্রে সর্ববহিস্থ কক্ষে 2s2 2p2 চারটি ইলেকট্রন থাকে। তাহলে QF সমান 4 মাইনাস, এখানে কোনো লোন পেয়ার নেই 0, প্লাস হাফ ইনটু 1 2 3 4 চারটে বন্ড মানে 8টা ইলেকট্রন রয়েছে। তাহলে 4 মাইনাস 4 ইকুয়ালস টু 0। তাহলে কার্বন পরমাণুর ফর্মাল চার্জ পেলাম 0। এবার দেখো এখানে ডাবল বন্ডেড অক্সিজেন আছে আর সিঙ্গেল বন্ডেড অক্সিজেন আছে। প্রথমে ডাবল বন্ডেড অক্সিজেনের ক্ষেত্রে আমরা দেখব QF সমান অক্সিজেনের ক্ষেত্রে 6টা ইলেকট্রন রয়েছে ভ্যালেন্স শেলে, মাইনাস ডাবল বন্ডেড অক্সিজেনে 4খানা ইলেকট্রন আছে লোন পেয়ার, প্লাস হাফ ইনটু বন্ড পেয়ারে 1 2 দুটো বন্ড মানে 4টে ইলেকট্রন আছে। তাহলে সমান 6 মাইনাস 4 প্লাস 2 সমান 0। তাহলে এই অক্সিজেন পরমাণুটার ফর্মাল চার্জ পেলাম 0। এবার সিঙ্গেল বন্ডের যে অক্সিজেন দুটো আছে তাদের ক্ষেত্রে QF সমান 6 মাইনাস, লোন পেয়ারে কটা ইলেকট্রন রয়েছে 1 2 3 4 5 6 6টা, প্লাস বন্ড একটা রয়েছে মানে দুটো ইলেকট্রন। তাহলে 6 মাইনাস 6 প্লাস 1 সমান -1। তাহলে এই অক্সিজেনগুলোর ক্ষেত্রে ফর্মাল চার্জ -1। তাহলে এইভাবে আমরা ফর্মাল চার্জ বা কার্যকরী আধান বের করতে পারি। এবার আমরা পরিবর্তনশীল যোজ্যতা এবং অষ্টক নিয়মের ব্যতিক্রম নিয়ে আলোচনা করব। পরিবর্তনশীল যোজ্যতার মধ্যে পরিবর্তনশীল তড়িৎ যোজ্যতা এবং সমযোজ্যতা দুটো নিয়ে আলোচনা করব। দেখো কিছু মৌলের ক্ষেত্রে দেখা যায় যে পরিবর্তনশীল তড়িৎ যোজ্যতা দেখাচ্ছে, যেরকম ডি ব্লক যে মৌলগুলো রয়েছে বা সন্ধিগত মৌলের ক্ষেত্রে এরকম পরিবর্তনশীল তড়িৎ যোজ্যতা দেখা যায়। যেমন Fe এর ক্ষেত্রে Fe এর পরমাণু ক্রমাঙ্ক 26, এর ইলেকট্রন বিন্যাস 1s2 2s2 2p6 3s2 3p6 3d6 4s2। বাইরের 4s উপকক্ষ থেকে দুটো ইলেকট্রন বেরিয়ে গেলে Fe2+ তৈরি হয়। Fe2+ ফেরাস যৌগ গঠন করে এবং ফেরাস যৌগে Fe এর তড়িৎ যোজ্যতা হচ্ছে 2। আবার দেখো এখানে দুটো ইলেকট্রন বেরিয়ে যাওয়ার পর Fe2+ এর 3d6 রয়েছে, এখান থেকে আরেকটা ইলেকট্রন বেরিয়ে Fe3+ আয়ন উৎপন্ন হয় এবং ফেরিক যৌগ উৎপন্ন করে। ফেরিক যৌগে Fe এর তড়িৎ যোজ্যতা হচ্ছে 3 এবং Fe3+ গঠন হলে 3d5 উৎপন্ন হয়। এবং আমরা জানি যে যে সমস্ত উপকক্ষ অর্ধপূর্ণ বা সম্পূর্ণ ভর্তি অবস্থায় থাকে সেই সমস্ত ইলেকট্রন বিন্যাসগুলো অনেক সুস্থিত হয় এবং Fe2+ একটা ইলেকট্রন বর্জন করে Fe3+ এ পরিণত হয়ে অনেক সুস্থিতি লাভ করে।
তৈরি হচ্ছে তখন বহিস্থ কক্ষে কটা ইলেকট্রন রয়েছে? 12 2 14টা। আর যখন Fe3+ তৈরি হচ্ছে তখন ইলেকট্রন রয়েছে 13টা। উভয় ক্ষেত্রে অষ্টক সূত্রের ব্যতিক্রম ঘটে। এরকম আরো কিছু মৌলের ক্ষেত্রে ঘটে, যেমন কপারের ক্ষেত্রে কপার প্লাস তৈরি হয়। এখানে কিউপ্রাস যৌগে কপারের তড়িৎযোজ্যতা হচ্ছে 1। আবার যখন কপার 2+ তৈরি হয় তখন কিউপ্রিক যৌগ গঠিত হয়, এক্ষেত্রে কপারের তড়িৎযোজ্যতা হচ্ছে 2। এছাড়া কিছু ভারী পি ব্লক মৌলের ক্ষেত্রেও এরকম অষ্টক সূত্রের ব্যতিক্রম দেখা যায়। যেমন দেখো টিনের ক্ষেত্রে এর পরমাণু ক্রমাঙ্ক হচ্ছে 50, ইলেকট্রন বিন্যাস 1s2 2s2 2p6 3s2 3p6 3d10 4s2 4p6 4d10 5s2 5p2। এর ক্ষেত্রে বাইরের 5p থেকে যখন দুটো ইলেকট্রন বেরিয়ে যায় তখন Sn2+ স্ট্যানাস যৌগ গঠিত হয় এবং স্ট্যানাস যৌগে টিনের তড়িৎযোজ্যতা হচ্ছে 2। আবার যখন 5s এবং 5p দুটো থেকে মোট 4টে ইলেকট্রন বেরিয়ে যায় তখন Sn4+ গঠিত হয় এবং স্ট্যানিক যৌগ গঠিত হয়। এই যৌগে টিনের তড়িৎযোজ্যতা হচ্ছে 4। আর উভয় ক্ষেত্রে দেখা যায় যে অষ্টক সূত্রের ব্যতিক্রম ঘটছে। একইভাবে পরিবর্তনশীল সমযোজ্যতাও দেখা যায়। সাধারণত হাইড্রোজেন, অক্সিজেন, নাইট্রোজেন এদের ক্ষেত্রে বাইরের কক্ষে যতগুলো বিজোড় ইলেকট্রন থাকে সেটাই এদের সমযোজ্যতার পরিমাপ হয়। যেমন হাইড্রোজেনের ক্ষেত্রে 1s1, বাইরের কক্ষে একটাই বিজোড় ইলেকট্রন রয়েছে, হাইড্রোজেনের সমযোজ্যতা 1। অক্সিজেনের ক্ষেত্রে 1s2 2s2 2p4, এই 2p4 এর মধ্যে 2px এ দুটো, 2py তে একটা, 2pz এ একটা ইলেকট্রন রয়েছে। এদের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে বাইরের পক্ষে দুটো বিজোড় ইলেকট্রন রয়েছে এবং অক্সিজেনের সমযোজ্যতা 2। আবার নাইট্রোজেনের ক্ষেত্রে 1s2 2s2 2p3, এখানে বাইরের পক্ষে 2px 2py 2pz তিনটে বিজোড় ইলেকট্রন রয়েছে এবং নাইট্রোজেনের সমযোজ্যতা হচ্ছে 3। আবার দেখো বেরিলিয়াম, বোরন এদের ক্ষেত্রে বেরিলিয়ামের হচ্ছে 1s2 2s2। স্থিতাবস্থায় এটা ইলেকট্রন বিন্যাস এবং উত্তেজিত অবস্থায় কি হয়, এই 2s থেকে 2s এ দুটো ইলেকট্রন ছিল, 2s থেকে একটা ইলেকট্রন 2p তে স্থানান্তরিত হয়। এর ফলে 2s1 2px1 বাইরের কক্ষে দুটো বিজোড় ইলেকট্রন দেখা যায় এবং বেরিলিয়ামের সমযোজ্যতা 2 হয়। বোরনের ক্ষেত্রেও 1s2 2s2 2px1। স্থিতাবস্থায় এই ইলেকট্রন বিন্যাস এটা এবং উত্তেজিত অবস্থায় দেখা যায় যে 2s থেকে একটা ইলেকট্রন 2p তে চলে যায়, একটা তো 2px এ ছিলই, আর একটা যেটা 2s এর ইলেকট্রন সেটা 2py তে যায় এবং বাইরের পক্ষে মোট তিনটে বিজোড় ইলেকট্রন রয়েছে আর বোরনের সমযোজ্যতা 3 হয়। এবার দেখো এরকম আরো কিছু মৌল আছে যাদের ক্ষেত্রে পরিবর্তনশীল সমযোজ্যতা দেখা যায়। যেমন ফসফরাস, এর পরমাণু ক্রমাঙ্ক 50, ইলেকট্রন বিন্যাস 1s2 2s2 2p6 3s2 3p3। তাহলে 3s এ দুটো ইলেকট্রন থাকে আর 3p তে 3px এ একটা ইলেকট্রন, 3py তে একটা ইলেকট্রন আর 3pz এ একটা ইলেকট্রন থাকে। এটা হচ্ছে স্থিতাবস্থায় ফসফরাসের ইলেকট্রন বিন্যাস। এখানে এর সমযোজ্যতা হচ্ছে 3। যেমন PCl3 যৌগ গঠন করে, এই যৌগে ফসফরাসের সমযোজ্যতা হচ্ছে 3। এবার দেখো এখানে ফাঁকা 3d উপকক্ষটা রয়েছে। উত্তেজিত অবস্থায় 3s থেকে একটা ইলেকট্রন 3d তে যায় এবং 5খানা বিজোড় ইলেকট্রন তৈরি হয় এবং এই ক্ষেত্রে এর সমযোজ্যতা হয় 5। যেমন PCl5 যৌগের ক্ষেত্রে ফসফরাসের যোজ্যতা 5। এরকম সালফারের ক্ষেত্রেও পরিবর্তনশীল সমযোজ্যতা দেখা যায় 2 4 6। যেমন H2S যৌগে
সালফারের যোজ্যতা হচ্ছে 2, SF4 যৌগে 4, SF6 যৌগে 6। আয়োডিনের ক্ষেত্রেও পরিবর্তনশীল সমযোজ্যতা দেখা যায় 1, 3, 5, 7। ICl যৌগে এর যোজ্যতা 1, IF3 তে 3, IF5 এ 5, IF7 এ এর সমযোজ্যতা 7। তাহলে আমরা দেখলাম যে এই সমস্ত ক্ষেত্রে পরিবর্তনশীল সমযোজ্যতা দেখা যায়। এবার কিছু উদাহরণ দেখব যাদের ক্ষেত্রে অষ্টক নিয়মের ব্যতিক্রম ঘটছে। যেমন দেখো BeCl2, বেরিলিয়ামের বাইরের পক্ষে 2টো ইলেকট্রন রয়েছে, ক্লোরিনের রয়েছে 7টা। এই যৌগটা যখন গঠিত হচ্ছে তখন ক্লোরিনের অষ্টক পূর্তি ঘটছে, কিন্তু বেরিলিয়ামের ক্ষেত্রে এর সর্ববহিস্থ কক্ষে ইলেকট্রন সংখ্যা 4, অর্থাৎ এই ক্ষেত্রে অষ্টক নিয়মের ব্যতিক্রম ঘটেছে। আবার দেখো BF3 তে কেন্দ্রীয় পরমাণু বোরনের সর্ববহিস্থ কক্ষে মোট 6টা ইলেকট্রন থাকে। তাহলে এই সব উদাহরণের ক্ষেত্রে আমরা দেখছি যে কেন্দ্রীয় পরমাণু সর্ববহিস্থ কক্ষে 8টা কম ইলেকট্রন রয়েছে এবং অষ্টক নিয়মের ব্যতিক্রম ঘটছে। এই সমস্ত যৌগকে বলা হয় হাইপোভ্যালেন্ট কম্পাউন্ড। আবার দেখো কিছু উদাহরণ রয়েছে, যেমন PCl5, এখানে কেন্দ্রীয় পরমাণু হচ্ছে ফসফরাস, এর সর্ববহিস্থ কক্ষে মোট ইলেকট্রন রয়েছে 10টা। PCl5 যৌগে ফসফরাস পরমাণু সর্ববহিস্থ কক্ষে 10টা ইলেকট্রন রয়েছে, তাহলে বাইরের পক্ষে 8টার বেশি ইলেকট্রন রয়েছে। এরকম SF6 এই যৌগে সালফারের সর্ববহিস্থ কক্ষে মোট 12টা ইলেকট্রন রয়েছে। তাহলে এই সমস্ত উদাহরণের ক্ষেত্রে আমরা দেখছি যে কেন্দ্রীয় পরমাণু সর্ববহিস্থ কক্ষে 8টার বেশি ইলেকট্রন রয়েছে এবং অষ্টক নিয়মের ব্যতিক্রম ঘটছে। এই ধরনের যৌগকে বলা হয় হাইপারভ্যালেন্ট কম্পাউন্ড। এছাড়া কিছু উদাহরণের ক্ষেত্রে দেখা যায় যে সমযোজী বন্ধন ছাড়াও দুটো পরমাণুর মধ্যে 3টে ইলেকট্রনের মাধ্যমে বন্ড তৈরি হয় এবং সেটাকে বলা হয় 3 ইলেকট্রন বন্ড। যেমন সুপার অক্সাইডের ক্ষেত্রে দুটো অক্সিজেন পরমাণুর মধ্যে এই 3 ইলেকট্রন বন্ড দেখা যায়। এছাড়া দেখো আমরা জানি যে নোবেল গ্যাসের ক্ষেত্রে বাইরের পক্ষে 8টা ইলেকট্রন পূর্ণ থাকে এবং সেজন্য এরা সাধারণত কোনো যৌগ গঠন করে না, কিন্তু সেক্ষেত্রেও দেখা যায় কিছু কিছু নোবেল গ্যাস যৌগ গঠন করে। যেমন দেখো HCOF2, জেনন অক্সিজেন এবং ফ্লুরিনের সঙ্গে যুক্ত হয়ে যৌগ গঠন করে। HCF4 এই ধরনের যৌগ গঠিত হয়। এতক্ষণ আমরা আলোচনা করলাম যে অষ্টক নিয়মের ব্যতিক্রম কিভাবে ঘটছে। এবার দেখব অষ্টক নিয়মের ব্যতিক্রমের ব্যাখ্যা। এখানে আমরা আলোচনা করব সিজউইকের সর্বাধিক সমযোজ্যতার ধারণা এবং সুগডেনের 1 ইলেকট্রন বন্ধনের ধারণা। সিজউইকের সর্বাধিক সমযোজ্যতার ধারণা অনুযায়ী কোন মৌলের পরমাণুর সর্বাধিক সমযোজ্যতা কত হতে পারে তা নির্ভর করে ওই পরমাণুটি পর্যায় সারণীতে কোন পর্যায়ে রয়েছে সেটার উপর। যেমন ধরো হাইড্রোজেন পরমাণু পর্যায় সারণীতে প্রথম পর্যায়ে রয়েছে, এর ক্ষেত্রে সর্বাধিক সমযোজ্যতা 2 হতে পারে। লিথিয়াম থেকে ফ্লুরিন অবধি যে পরমাণুগুলো দ্বিতীয় পর্যায়ে রয়েছে তাদের ক্ষেত্রে সর্বাধিক সমযোজ্যতা 4 হতে পারে। সোডিয়াম থেকে ক্লোরিন এবং পটাশিয়াম থেকে ব্রোমিন এই তৃতীয় এবং চতুর্থ পর্যায়ের মৌলগুলোর ক্ষেত্রে সর্বাধিক সমযোজ্যতা 6 হতে পারে এবং পঞ্চম ও তার পরবর্তী পর্যায়ের ক্ষেত্রে সর্বাধিক সমযোজ্যতা 8 হতে পারে। তাহলে PCl5 বা SF6 এই সমস্ত যৌগে কেন্দ্রীয় পরমাণু ফসফরাস বা সালফার যে 5টা বা 6টা সমযোজী বন্ধন গঠন করছে সেটার মধ্যে কোনো অসঙ্গতি নেই। এবার দেখব সুগডেনের 1 ইলেকট্রন বন্ধনের ধারণা। এটাও অষ্টক নিয়মের ব্যতিক্রমের একটি ব্যাখ্যা। এই ধারণা অনুযায়ী হাইপারভ্যালেন্ট যৌগের কেন্দ্রীয় পরমাণু 1 বা একাধিক পরমাণুর সঙ্গে 1 ইলেকট্রন বন্ধন গঠনের মাধ্যমে তাদের অষ্টক
যেমন PCl5 যৌগে এইভাবে দুটো ক্লোরিনের সঙ্গে ফসফরাস এক ইলেকট্রন বন্ড তৈরি করে। এবং ফসফরাসের অষ্টপূর্তি ঘটে। কিন্তু সুগডেনের এই এক ইলেকট্রন বন্ধনের ধারণা থেকে দু একটি যৌগের অণুর গঠন এবং রাসায়নিক ধর্ম আপাতভাবে ব্যাখ্যা করা গেলেও অন্যান্য যৌগের ক্ষেত্রে এই তত্ত্ব খাটে না। নেক্সট ক্লাসে আমরা ফ্যাজানের সূত্র নিয়ে আলোচনা